আজ সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছি। এখন সকাল পেরিয়ে দুপুর হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য চরকানপুর। এই চরকানপুরের নাম আগে কত শুনেছি, কত ভিডিওতে দেখেছি। আজ আমরা সেই চরকানপুরে যাচ্ছি। এর আগে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে অনেকবার এই চরকানপুর সম্পর্কে জেনেছি এবং তার ভিডিও দেখে অনেক বেশি ভালো লেগেছে এই চরকানপুর। আজ এই দুপুরে খাখা রোদের মধ্যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি সেই চরকানপুরে যাওয়ার উদ্দেশ্যে। দুপুরের খাবার শেষে আমরা পদ্মা গার্ডেনে চলে আসি। পদ্মা গার্ডেনে চলে আসার পর আমরা একটি নৌকা নিলাম। নৌকা নিয়ে আমরা পদ্মা নদীটি পাড়ি দিচ্ছিলাম। দূর থেকে দেখে মনে হচ্ছিল নদীর পানি যেন কম। মনে হয় এই তো আমরা এসে পড়লাম পদ্মা নদীর এপারে। কিন্তু যতই যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল এই পদ্মা নদীটি আরও বেশি প্রসারিত, আরও বেশি দৈর্ঘ্য বিশিষ্ট। আমরা সবাই নৌকাতে করে সেই চরকানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন রাজশাহী শহর, অর্থাৎ পদ্মার কুল ঘেঁষেই এই রাজশাহী শহরটি অবস্থিত। আর এই রাজশাহী শহরের এপাশে সেই চরকানপুর কিংবা চরখিদিরপুর যেইটাই বলুন না কেন, কারণ সেই চরকে দুই নামেই ডাকা হয়। আমরা যখন নৌকায় যাচ্ছিলাম তখন আমরা নানানভাবে ছবি তুলতে থাকি, ভিডিও করতে থাকি। নদীর পানি এতটা সুন্দর দেখা যাচ্ছিল যে আমরা লোভ সামলাতে পারিনি ছবি তোলা থেকে কিংবা ভিডিও করা থেকে। আর পারে তো দেখতেই পাচ্ছেন সারি সারি নৌকা এরকমভাবে বাঁধে রেখেছিল। আর আমরা নৌকা থেকে নামলাম। নৌকা থেকে নামার পর এ পথ যেন মনে হচ্ছিল আরও অনেক বেশি দূর, চরখানপুর আরও অনেক বেশি দূর। এতটা গরম ছিল, এই গরমে আমার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, সেই জন্য জুতাটা আমি হাতে নিয়ে নেই। তারপর আমরা যাত্রা শুরু করি আবারও। না কি আজকে আর ফিরবো না, কষ্ট করে এসেছি। এখন দিয়ে কতটুকু হাঁটতে পারি। আমার পায়ের পিছনে একদম ফোসকা পড়ে গেছে, ব্যান্ডেজ লাগিয়েছি। হ্যাঁ, এসে বড় ওইদিকে হাঁটতে আছে নূর, ওখানে ব্লগ করতেছিল। ওই হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে চরকানপুরের কিছুটা অংশ। এখন দেখা যাক, একটু দ্রুত হাঁটতে হবে আমাদের, না হলে চরকানপুরে যাওয়া যাবে না। এনে যে সবাই জুতা হাতে নিচ্ছে, কারণ আমার ওই যে বললাম একটু আগে, ভাই কিন্তু জুতা খুলবে না, ঠিক আছে? ভাই অলওয়েজ ব্র্যান্ড। হ্যাঁ, নূর ভাই হচ্ছে অলওয়েজ ব্র্যান্ড, সেই জন্য জুতা খুলবে না কিসে, সেখানে হেঁটে হেঁটে যাবে। কিন্তু আমার পায়ে তো ফুসকা পড়ে গেছে, সেই জন্য আমি হাতে নিয়ে এই যে হাতে নিয়ে যাচ্ছি, জুতা হাতে নিয়ে তারপর হাঁটা শুরু করেছি। আমরা সৌদি কাফেলায় যাচ্ছি আজকে, 3 মাসের আবার খাবার এখানে মজুত করে নিয়ে আসছি। আবার আমাদেরকে বলেছে যে সন্ধ্যার আগেই যেতে, মানে পৌঁছাতে হবে, না হলে নৌকা নাকি চলে যায় বা থাকে না। তো কিভাবে যাবো আর কিভাবে আসবো বুঝতেছি না কিছু। চারদিকে দেখুন বালি, ওইদিকে হচ্ছে পদ্মা নদী। এইটা আসলে পদ্মা নদীর একটা অংশ। এখন যদিও মরুভূমি দেখা যাচ্ছে, কিন্তু যখন বর্ষার পানি আসে তখন একদম মানে পুরোটাই পানিতে একদম মানে ভরে যায়, টইটম্বুর হয়ে যায়। এটা মরুভূমি যতটা মনে হচ্ছে তার চেয়ে বেশিরভাগ মনে হচ্ছে কি এটা মালভূমির মতন একটা। মালভূমি অনেকটা উঁচু থাকে না, ওইরকম। জিওগ্রাফিতে পড়ছি আসলে, হ্যাঁ, বাস্তবতা ওই রকমটা অনেকটা মনে হচ্ছে। চশমা পরে এসে ভালো হয়েছে গো। মরুভূমিতে আমরা একটা গাছের শিকড় দেখতে পাচ্ছি, যদিও মরুভূমি না, আসলে এটা কি জানি গুপ্তধন আছে নাকি। এর ভিতরে সাপটাপ থাকে, কিন্তু হুম, সাপটাপ থাকে অনেক সময়। ওই হচ্ছে রাজশাহী শহর। আর এইদিকে হচ্ছে চরকানপুর। এখানে আরেকটা আমাদের নদী পাড়ি দিতে হবে। এই মিয়া ভয় দেখো না, ভিডিও করে ডিসকভারি এটা হচ্ছে পদ্মার আরেকটি ডাল, নদীর ভিতর নদী। এখন নদীটা যেহেতু শুকিয়ে গেছে, সেই জন্য আরেকটা নৌকায় আমরা উঠলাম। আমরা আসছি ঘুরতে, আজকে জোর করে হলে ঘুরাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাড়িতে মনে হয় চরখানপুরে নাকি? চরখানপুর আর খিদিরপুর দুইটা কি একই গ্রাম নাকি দুইটা আলাদা আলাদা? ওইখানে কি মানুষ এখান থেকে ভারত কত দূরে? একটু দূর নাকি যাওয়া যাবে তো সীমান্তে? তাহলে এদের আপনাদের যাতায়াতের পথ কি, মানে যারা এখানে থাকে এদের যাতায়াতের এই নৌকা দিয়ে যাওয়া আসা? 2-3 হাজার হবে না লোক? 1000? আচ্ছা, আমরা আসলে এখন চরখিদিরপুরের উদ্দেশ্যে যাচ্ছি। যাচ্ছি অনেকক্ষণ ধরেই যাচ্ছি। তো এখান থেকে আসলে কি মানে ভালোই টাকা যাচ্ছে। আমরা ভাবছি হয়তো বা কম টাকার মধ্যে হয়তো আসা যাবে, কিন্তু ওই দিক থেকে 200 টাকা ভাড়া, আবার এইখানে ভাড়া। আমরা হচ্ছে তবে খুব ভালো এক্সপিরিয়েন্স, কষ্টকর জার্নি হলেও খুব ভালো এক্সপিরিয়েন্স। কেমন লাগছে বলো তো? ওয়েলকাম আমার কাছে খুবই ভালো লাগতেছে সত্য কথা। চরখানপুর নাকি? যদিও ওই দিকের মাটিটা একটু শক্ত ছিল বেশিরভাগ এবং গরম ছিল, আবার এই দিক থেকে বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে একদম মানে সমুদ্র একটা ভাব আছে, কক্সবাজার একটা ফিল আছে। দারুণ দারুণ লাগতেছে আসলে সত্য কথা আমার কাছে। জাফলং ভাই, ওই ভিডিওটা দেখো, আমার ভাই হচ্ছে এই যে আবু রাহান ভাই, তার প্ল্যান হচ্ছে
আগামীবার যখন সে আসবে এখানে তার প্ল্যান হচ্ছে ভাবিকে সাথে করে নিয়ে আসবে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরকমের তাবু ঘাইটা সে প্রকৃতির মাঝে থাকবে একদিন, ঠিক আছে? আপনারা তাঁবুটা দেখতে পাচ্ছেন কিনা? ওই যে তাঁবুটা দেখা যাচ্ছে কিনা? মানে উনি হচ্ছে প্রকৃতির একদম কাছ থেকে উপভোগ করবে, মানে আচ্ছা। ওনার প্ল্যান হচ্ছে এটা। আচ্ছা, আর ভাবি সাথে থাকলে যেটা হবে আর কি, মানে খুব আপনি কি ময়ূরঞ্জনদা বলতেছেন? আমি From আপনাদের হচ্ছে Republic- চিড়ে দিবে, লেবুর রস খাওয়াবো, বুঝছেন? ওকে দাদা, তো বলছিলাম কি আপনাদের ভারতে নাকি ইলিশ মাছ নাকি এবার খুবই জন্মাচ্ছে, কথা কি সত্য? আরে মায়েরি, আজব মায়েরি, এই ছেলেমেলে কি বলে? আপনাদের বাংলাদেশ থেকে আমরা ইলিশ মাছ নিবো, এটা কিভাবে ভাবলেন? আমরা তো পুকুরে ইলিশ মাছ চাষ করছি এবার। এই পদ্মার অর্ধেক তো আছে না, ভারতে আছে না, গঙ্গা নামে। হ্যাঁ আছে। আমাদের এই পদ্মা নদী না, আমরা ভাবছি যে ইজারা নিয়ে নেবে, বুঝছো? ইলিশ তো আমাদের থেকে ওরা বেশি পায় না। না গঙ্গাতে হয় না ইলিশ, হ্যাঁ? ইলিশ গঙ্গাতে হয় না, তেমন হয় একদম কম। মনক্ত পানি দিয়ে। আর এই পদ্মা তো এইখানে হয় না তো, পদ্মা নদী তো শুধুমাত্র রাজশাহীতে না, মুন্সিগঞ্জের ওইদিকে যে পদ্মা নদীটা আছে না, এই নদীটা তো গেছে এই যে এইদিকে একদম মুন্সিগঞ্জ, চাঁদপুর, হয়তো বড়ি চাঁদপুরের দিকে যে গেছে ওইটা আর কি, বুড়িগঙ্গা নিয়ে। মাদারীপুর, শরীয়তপুর, বিশেষ করে চাঁদপুর আর কি, ওইখানে আর কি ইলিশ বেশিরভাগ হয়। খিদিরপুরের অনেকটা কাছাকাছি এসে পড়েছি, মানে হাঁটতে আছি প্রায় 1 ঘন্টার উপর হাঁটতে আছি, আর আবার মানে একটা গাছ নাই, কিছু নাই। ভিডিও কোন দিকে বাড়ি দেখো? বিদ্যুতের দিকে ভালোই দেখা যায়, এদিকে কিছু মানে গাছ আছে বলতে, ছোট ছোট সবুজ গাছ দেখা যায়। হ্যাঁ বোঝা যায়, এটা হালকা দেখা যায় এই দিকটা। হালকা হালকা দেখা যায়। দেখা যাচ্ছে ভিতরে অবশ্য। না হাইটা যাবো। এসেই পড়ছি, আর কি করব? এই যাবো না, বাইকে যাবো না বলে আমাদের ধুলা দিয়ে গেল, দেখছো কেমন ফাজিল পোলাপান গুলা, দেখছো নাকি? হ্যাঁ, আর কুলাচ্ছে না গায়ে, মানে কতক্ষণ ধরে হাঁটতেছি আর ভালো লাগতেছে না। এরকম মরুভূমি থাকে। এখান দিয়ে মানুষ কিভাবে বসবাস করে, তারা চিকিৎসা সেবা কিভাবে নেয়, এখানে নাকি দোকানও নাই, কিভাবে কেমনে কি, মানে কিছুই মাথায় ধরতেছে না। এইভাবে মানুষ বসবাস করে, এই জন্যেই মানে আমরা যেভাবে আছি, মানে আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই, এবং জীবন নিয়ে অভিযোগ করবেন না কখনো, কারণ আপনি যে জায়গায় আছেন সেটা কিন্তু অনেক মানুষের স্বপ্ন, এটা মনে রাখবেন। কি সুন্দরই না প্রকৃতি, তাই না? হেঁটে না আসলে তো বুঝতেই পারতাম না এত সুন্দর প্রকৃতি আছে আমাদের বাংলাদেশে। আমার সত্যি অজানা ছিল, চোখের সামনে যদি এই প্রকৃতি না দেখতাম তাহলে সত্যিই বিশ্বাস করতে পারতাম না। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য দেখুন সামনেই একটা বাবু কি সুন্দর করে ঘুমিয়ে রয়েছে। তার ঘুম দেখে আমার বেশ লোভ হচ্ছিল, এরকমভাবে যদি আমি ঘুমাতে পারতাম, কারণ হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। দেখতেই পারছেন আমরা ডিপ মেশিনে গিয়ে সেখানে আমরা মুখ ধুই এবং অনেক মজা করি, সবাই মিলেই পানি খাই এবং মাথাটাও ধুয়ে নিই, কারণ যেহেতু অনেক বেশি আমরা অস্থির হয়ে গেছিলাম সেই জন্যে। মাথা ভিজাও, মাথা ভিজাও, মাথা। Wow! অনেক ঠান্ডা লাগতেছে না? আমরা শেষ প্রায় 3-4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এলাকার কাছাকাছি একটা চাষযোগ্য এলাকা, চাষবাস হচ্ছে এখানে। এখন গভীর নলকূপের মাধ্যমে এখানে পানি উঠানো হচ্ছে। আমরা একটু পানি খেয়ে ক্লান্তি দূর করলাম। সব মিলে এখন ভালোই লাগতেছে, একটু ঠান্ডা, অনেকক্ষণ হচ্ছে রোদের ভেতর দিয়ে হাঁটে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, সে একটু পানি খেয়ে আবার আমরা সতেজ অনুভব করতেছি, আলহামদুলিল্লাহ। হাত মুখ ধুয়ে এবং পানি খেয়ে আমরা আবারও রওনা হই চরখানপুরের উদ্দেশ্যে। যদিও আমরা চরখানপুরের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন সামনে যে পুলটা রয়েছে এটি চরখানপুরের একটি পুল। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন এতটা সুন্দর দেখা যাচ্ছিল, যেন দেখে মনে হচ্ছিল এখান দিয়ে নীল পানি রয়েছে, আর মনে হচ্ছিল আকাশের সাথে যেন এই গ্রামটি লেগে রয়েছে, এই নদীটি লেগে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদের কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করি এই গ্রাম সম্পর্কে। আমাদের কাছে এই পুলটা এত বেশি ভালো লাগছিল যে আমরা এই পুলের মধ্যে বসে যাই, তারপর আমরা কথা বলি, বিভিন্ন ছবি তুলি এবং ভিডিও করতে থাকি। সত্যি পুলটা অনেক বেশি সুন্দর। তারপর আমরা পুল পারি হয়ে আমরা গ্রামে প্রবেশ করি। গ্রামে প্রবেশ করার পর আমি আরও মুগ্ধ হই, এত সুন্দর একটা গ্রাম হতে পারে কিভাবে সম্ভব। দেখে মনে হচ্ছিল সামনে যেন কোনো একটা প্রাকৃতিক দৃশ্য দেখছি। আমরা ছোটোবেলায় অনেকেই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আঁকাতাম কিংবা সামাজিক দৃশ্য আঁকাতাম, দেখে মনে হচ্ছিল চোখের সামনে একটা প্রাকৃতিক দৃশ্য দেখছি, সত্যি মনোমুগ্ধ করছিল। আমরা রাস্তা দিয়ে দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে আমরা ভুলে গিয়েছিলাম আমরা যে জোহরের নামাজ পড়িনি। আর এই গ্রামে আসার পর আমরা মসজিদও খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আমরা এই প্রকৃতির মধ্যেই নামাজ পড়ে নিই। আমরা যেখানে নামাজ পড়ছিলাম এটি মূলত ভারত বাংলাদেশের একটি বর্ডার। আপনারা অনেকেই অনেক কিছু মনে করতে পারেন, আসলে আমাদের নামাজের উদ্দেশ্য ভিডিও করা নয়, বরং আপনাদেরকে বোঝানো আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। এমনকি যুদ্ধের ময়দানে থাকলেও সেখানেও কিন্তু আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন। তাই আমরা
নামাজটি পড়ে নেই। আমরা মসজিদের ভিতর নামাজ পড়লে কখনোই ভিডিও করতাম না, যেহেতু প্রকৃতির মাঝে এরকমভাবে নামাজ পড়তেছিলাম, সেই জন্য আমরা নামাজের একটু ভিডিও ধারণ করি। এখন আমরা অবস্থান করছি ভারতে। এই সীমান্তটা হচ্ছে ভারতের। ওই যে সাদা নিশান দেখা যাচ্ছে, সাদা বা লাল নিশান। এই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশের চরখানপুর, এটা হচ্ছে চরখানপুর বা চরখিদিরপুর। মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ভারত। ওই দিকে হচ্ছে বিজবি ক্যাম্পাসে। তো এখন আমি এবার বাংলাদেশের সীমান্তে এসে পড়লাম। এটুকু হচ্ছে ভারত আর কি। ওইখান থেকে হচ্ছে না করছে, তারা মানা করতেছে যে ওইদিকে যাবেন না, কারণ ওদিকে গেলে নাকি বিডিআর মারে গুলি করে, এরাই নাকি কয়েকজনকে গুলি করেছে। আর বর্তমানে তো জানিনি ভারত বাংলাদেশের যে সম্পর্কটা সেটা কিন্তু বেশ ভালো নয়, বেশ খারাপ একটা সম্পর্ক। মানে কী সুন্দর দৃশ্য, মানে মনে হচ্ছে চোখের সামনে একটা প্রাকৃতিক দৃশ্য দেখছি। মানে আমার কাছে সত্যি মনে হচ্ছে এত সুন্দর একটা গ্রাম হতে পারে। যদিও আমাদের কাছে এটা আসলে দেখতে সুন্দর, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের জীবন মানে খুবই দুর্বিষহ বা কঠিন, আমাদের চেয়ে অনেক বেশি কঠিন জীবনটা। তবে এই জীবনটাকে যদি আপনি সুন্দর করে নিন বা সহজভাবে নিন তাহলে কিন্তু অনেক সুন্দর এবং মজা পাবেন। এই জীবনে সুন্দর, মানে এই জীবনই সুন্দর আসলে। এত টাকা 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 দিয়ে কী হবে বলুন তো দেখি? এরকম জীবন লিড করতে পারলেই তো হলো। কাজ করব, খাবো, এরকম দেখুন যে শিশুরা কী সুন্দর করে মানে নদীতে খেলাধুলা করতেছে, দারুণ। এই যে এই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। অসাধারণ এক দৃশ্য, মানে দারুণ এক দৃশ্য। আছে একদম ভারতের সীমান্তে। এই যে লাল প্লাগ দেখা যায়, ওই যে প্লাগটা দেখাও, ওই প্লাগের অপর প্রান্ত হচ্ছে পশ্চিম অংশ হচ্ছে ভারতের অংশ, আর এই পাটটা হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ। এখানে আমাদের একদম সীমান্তবর্তী এলাকায় বাঙালি যে মানুষগুলো আছে তারা প্রান্তিক এলাকায় খুব কষ্টের সাথে বসবাস করে। আহ কি সুন্দর দৃশ্য, তাই না? এই দৃশ্য দেখে সত্যিই পরাণটা জুড়ে যাচ্ছিল। আর শীতের যে স্নিগ্ধ বাতাস সেটি আমাদের গায়ে লাগতেছিল। যদিও দুপুর ছিল, দুপুর গড়াতে গড়াতে বিকাল হয়ে যাচ্ছিল আর বাতাসটাও বাড়তে থাকে। এই বাতাসটা যখন গায়ে লাগতেছিল সত্যিই মনোমুগ্ধকর অনুভূতি জাগতেছিল মনের মধ্যে। মনের মধ্যে একটু উৎসাহ নিয়ে ভাইকে বললাম আমরা ভারত বাংলাদেশের একদম যে মেইন সীমান্ত সেখানে যেতে চাই। ভাইও বলল ওই যে দেখতে পাচ্ছেন পিলার, সেখানে যান। তবে একটু ভয় আছে, কারণ বিএসএফ যদি দেখে তাহলে আপনাদেরকে লাঠি পেটা করতে পারে কিংবা গুলি করতে পারে। তার কথায় আমরা বেশ ভয় পেলাম। এমনকি ওই ভাইরাও অনেক বেশি ভয় পেল। তারা অনেকেই আসতে চাচ্ছিল না, তারা বলতেছিল দূর থেকেই দেখ, কাছে যাওয়ার কি দরকার। এমনকি এখন আমরা যেখানে হাঁটতেছিলাম এটাও কিন্তু ভারতীয় একটা সীমান্ত, কিন্তু আমরা তো নাছরবান্দা, আমাদেরকে যতই ভয় দেখানো হোক তারপরেও তো আমরা যাবই। যেহেতু ভারত বাংলাদেশের সীমান্ত, সেখানে বাংলাদেশের সীমান্তও তো আছে, তাহলে তো যাওয়াই যায়। কেননা আমরা আমাদের বাংলাদেশের সর্বশেষ সীমান্তে আমরা যেতে পারবো না? কেন যেতে পারবো না? সেই সাহস নিয়ে এবং মনে কিছুটা ভয় নিয়ে আমরা সেখানে চলে গেলাম। এবং দেখতেই পাচ্ছেন এটাই সেই পিলার, ভারত বাংলাদেশের পিলার। সেখানে আমরা বেশিক্ষণ দেরি করিনি, আমরা চলে এসেছিলাম গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা বাড়ি ছিল টিনের ঘর কিংবা সনের ঘর। তারপরও দেখতে এতটা সুন্দর লাগতেছিল যেটা কিন্তু বলার বাহিরে। তারপর আমরা সামনে দেখতে পাই দুইটা বড়ই গাছ। দুইটা বড়ই গাছে এত এত বড়ই দেখছিলাম যেটা দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেছিলাম। তারপর রায়হান এবং নূর বলল চলো আমরা বাড়ির লোককে বলে বড়ই খাই। তারপর যখন তাকে আমরা বললাম যে আমরা বড়ই খেতে চাই, বাড়ির লোক বললেন কোনো সমস্যা নেই, আপনাদের যতগুলো দরকার ততগুলো খান। দেখুন আমরা শুধু একবার বলেছি আর তারা স্বীকার করে নিয়েছে এবং আমাদেরকে পেরেও দিচ্ছিল। যে মানুষদের মন এত বড়, আল্লাহ তাআলা তাদের দয়া করবেন না তো কাদের দয়া করবেন? বড়ই গাছ থেকে আমি শুধু একটা কথাই বলছিলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, গাছে এত বড়ই এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ তাআলা বিশেষ রহমত না থাকলে এত বড়ই কখনোই ধরতে পারে না। কারণ বড়ই গাছের মালিক বলতেছিলেন যারা এখানে দর্শনার্থী আসে তাদের প্রত্যেকে কিছু কিছু করে আমরা বড়ই খাওয়াই, সেই জন্যই হয়তো আল্লাহ তাআলা তাদের গাছে এত বেশি বড়ই দিয়েছে। তারপর আমরা গ্রামটি ঘুরতে থাকি যতটুকু পারি। তারপর বেলা গড়িয়ে আসছিল, আমাদেরও যাওয়ার সময় হয়ে আসছিল। অবশেষে আমরা আবার নদীর ধারে চলে আসি এবং গ্রামটিকে আরও একবার ভিডিও ক্যাপচারে তুলে ধরার চেষ্টা করি। তারপর আসার সময় আমরা দুটি বাইক নেই, যেহেতু অনেক বেশি বেলা হয়ে গিয়েছিল। বাইকে চড়ে আমরা গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে আসছিলাম। কি সুন্দর দৃশ্য, তাই না? এই যে মহিষ সামনে সামনে লাঙ্গল, এগুলো তো বর্তমানে তেমন দেখাই যায় না গ্রাম অঞ্চলে। বর্তমানে গ্রাম অঞ্চলে ট্রাক্টর এসে গেছে, এমনকি উন্নত প্রযুক্তির ছোঁয়া লেগে গেছে গ্রামে, কিন্তু তারপরও এগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল। গ্রামের এই দৃশ্যগুলো দেখে গ্রাম থেকে যেতে মন চাচ্ছিল না, কিন্তু যেতে যতই মন না চাক আমাদের তো ফিরতেই হবে, কারণ আগামীকালকে নূর বাড়ি চলে যাবে, টিকিটও কেটে রেখেছে। সেই জন্যে আমরা আবারও চলে আসি। তারপর সাহেব বাজার এসে
রাজশাহী কলেজে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি আমাদের মেসে। সত্যি আজকের ভ্রমণটি অনেক বেশি সুন্দর ছিল। এ ভ্রমণটি সারা জীবনই মনে থাকবে।